আমাদের লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর মডিউল এ, যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড লটা পড়বো, যে আমার ইনস্টিটিউশনগুলো কিভাবে পরিচালিত হচ্ছে। সো প্রথম হলো আমার বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সালে যেটা আমার জারি করা হয়েছিল। সো এটা আমার প্রেসিডেন্ট ক্ষমতা বলে জারি করছিল। সো মেইন ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক, এই আমার বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী আমার বাংলাদেশ ব্যাংকের ফাংশনগুলো কি কি হবে এটা আমরা এখানে দেখবো। সো নর্মালি কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের ফাংশন জানি, বাংলাদেশ ব্যাংক কি ফাংশন করে, সে মানিটারি পলিসিতে মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকে আর ব্যাংকগুলোকে কন্ট্রোল করে থাকে, রাইট। সো আমাদের একটা বাসা একটা আইডিয়া আছে, বাট আমরা এখানে ক্লিয়ারলি জানার চেষ্টা করবো পরীক্ষায় পাস করার জন্য, লেখার জন্য। সো অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী আমার ফাংশনগুলো কি কি, ফর্মুলেট ইমপ্লিমেন্ট দ্য মানিটারি পলিসি। এক নম্বর ফাংশন হলো তাকে মানিটারি পলিসি ইমপ্লিমেন্ট করা লাগবে, ফর্মুলেট করা লাগবে। সো কেন করে থাকি আমি মানিটারি পলিসিটা আমি করে থাকি প্রাইস স্টেবিলিটির জন্য। সো আমার বর্তমানে কিন্তু আমরা পলিসি রেট 10%, তার মানে কেন করছি, পলিসি রেটটা কেন বাড়ায় রাখছি, ইন্টারেস্ট রেটটা কেন বাড়ায় রাখছি, এই আমার প্রাইস স্টেবল করার জন্য। বাজারে যাতে টাকা কম থাকে, টাকা কম থাকলে আমার প্রাইস স্টেবল থাকবে। বাট টাকা কম থাকলে একটা সমস্যা আছে, টাকা কম থাকলে আবার এমপ্লয়মেন্ট জেনারেট হয় না। কেন এমপ্লয়মেন্ট জেনারেট হয় না, টাকা যদি একটা ইকোনমিতে কম থাকে, আমার লোনের পরিমাণ কমে যায়। লোন যদি কম থাকে তাহলে ব্যবসায়ীরা লোন কম পায়, ব্যবসায়ীরা লোন কম পাইলে কি হয়, আমার প্রোডাকশন হয় না, এমপ্লয়মেন্ট জেনারেশন কমে যায়। সো প্রোডাকশন কমে যায়, এমপ্লয়মেন্ট জেনারেশন কমে যায়। সো আমার বাংলাদেশ ব্যাংকে দুইটা জিনিস করা লাগে। এট এ টাইম আমাকে ইনফ্লেশন কন্ট্রোল করা দরকার হচ্ছে, এট এ টাইম আমাকে কি করতে হচ্ছে, এমপ্লয়মেন্ট জেনারেট করা দরকার হচ্ছে। সো দুইটা একসাথে করা ভেরি টাফ, কারণ একটার সাথে একটা আমার দা কুমড়া সম্পর্ক। সো আমি একসাথে দুইটা করতে পারি না। সো আমাকে কি করতে হবে, তাহলে আমাকে একসাথে দুইটা অ্যাচিভ করার জন্য আমাকে ব্যালেন্স করা লাগবে, রাইট। এবং আমি কি করে থাকি, ইকোনমিক গ্রোথ এনশিওর করে থাকি। ম্যানেজ ফরেন এক্সচেঞ্জ পলিসি, আমি ফরেন এক্সচেঞ্জ পলিসি মেনটেন করে থাকি। কেন, আমার ফরেন রিজার্ভ বাড়ানোর জন্য, আমি ফরেন কারেন্সি স্টেবিলাইজ করার জন্য। স্টেবিলাইজ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, আমি ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবিলাইজ করার জন্য কাজ করে থাকি। অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকি তার ফিসক্যাল পলিসি ব্যাপারে। সো আমি মনিটারি পলিসি ব্যাপারে অথবা গভর্নমেন্টের তো ফিসক্যাল পলিসিটাই মেন। সো ফিসক্যাল পলিসি ব্যাপারে আমি তাকে অ্যাডভাইস দিয়ে থাকি। এক্সচেঞ্জ রেটের ম্যাটারে আমি তাকে অ্যাডভাইস দিয়ে থাকি, তুমি এভাবে চলো। হোল্ড এবং ম্যানেজ ফরেন রিজার্ভ, আমি ফরেন রিজার্ভটা ম্যানেজ করে থাকি। সো রিজার্ভটা কোত্থেকে আসে, আমি যে পরিমাণ টাকা আমি বাইরের কান্ট্রিকে দিচ্ছি, আমি বাংলাদেশ, তো পুরো ওয়ার্ল্ডকে আমি যে পরিমাণ টাকা পে করতেছি এবং আমি যত টাকা ডলার পাচ্ছি, এই দুইটার গ্যাপটা হলো আমার রিজার্ভে চলে যায়। সো রিজার্ভ আমার একটা পরিমাণ থাকা লাগে মাস্ট, না থাকলে আমি কি করতে পারবো না, আমার রিজার্ভ যদি শূন্য থাকে তাহলে আমি কি করতে পারবো না, আমি আমার ক্রাইসিস মোমেন্টে আমি কিন্তু কোনো কিছু ইম্পোর্ট করতে পারবো না, রাইট। সো এই কারণে আমার রিজার্ভ ম্যানেজমেন্টটা বাংলাদেশ ব্যাংক করে থাকে। প্রমোট এবং রেগুলেট দ্য পেমেন্ট সিস্টেম, আমার পেমেন্ট সিস্টেম আমরা জানি যে আমি এমআইসিআর চেক করতেছি, কি করতেছি, এমআইসিআর চেক আমি অ্যাকাউন্টে ধরাচ্ছি, ক্লিয়ারিংয়ে ধরাচ্ছি। সো ক্লিয়ারিং কে করে থাকে, এই ফাংশনটা বাংলাদেশ ব্যাংক করে থাকে। আমি আজকে বিএফটিন করতেছি, এনপিবিএস করতেছি, আমি আরটিজিএস করতেছি। সো এই ক্লিয়ারিং ফাংশনটা কে করে থাকে, বাংলাদেশ ব্যাংক করে থাকে। সুপারভাইজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সুপারভাইজ করে থাকে কে, বাংলাদেশ ব্যাংক। কেন করে থাকে, স্টেবিলিটি এবং ট্রাস্ট বিল্ড আপের জন্য। সো লাস্ট গভর্নর যেটা করছিল, যে আমার ট্রাস্ট ইস্যুতে আমরা জানি যে অনেকগুলো ব্যাংক খুব পোর হয়ে গেছিল, অনেক দুর্বল হয়ে গেছিল। সো উনি ওপেনলি মিডিয়াতে কথা বলার কারণে কিন্তু ট্রাস্ট আরও চলে যায়, ব্যাংকগুলো রান হয়ে যায়, ব্যাংকগুলো ফল করে, ঠিক আছে। সো উনি শুরুতে বলছিল যে টাকা ছাপাই দিবে না, বাট পরে কিন্তু ঠিকই টাকা ছাপাই দেওয়া লাগছে। সো ওনার পজিশনে উনি ঠিক থাকতে পারে নাই। সো আমার এই কারণে কিন্তু ব্যাংকগুলোর ক্ষতি হয়ে গেছে। সো যে ঘরে মারতে পারবো না, এটা মারতে যাওয়ার দরকারটা কি, আমি যেহেতু তাদের মারতে পারবো না গলা টিপা, সো মারতে যাওয়ার দরকার ছিল না। আর মার্জার ইকুইজিশনের কথা বলতেছে, ইটস নট ইজি, মার্জার ইকুইজিশন খুব সহজ না। আমি 5টা দুর্বল ব্যাংকে একটা ব্যাংক বানাচ্ছি, সো সবগুলা দুর্বল একসাথে হচ্ছে, এখানে তো আমার সবল আমি কোনো কিছু দেখি না দুই চোখে। সো আমার সবগুলা ব্যাড লোন একসাথে হচ্ছে, এর বাইরে আসলে কোনো কিছুই না। এখানে আমার অপারেশনাল এফিসিয়েন্সি আনা, এমপ্লয়মেন্ট কাট করলে আমার হয়তো একটা ব্যাপার হইতো যে আমার একটা এলাকাতে 5টা ব্যাংকের 5টা ব্রাঞ্চ আছে, আমি তো একটা ব্রাঞ্চে নিয়ে আসতে পারবো না, রাইট। যদি নিয়ে আসতে পারি তাহলে সাকসেস হবো, আদারওয়াইজ কিন্তু আমার সাকসেস না, আমার যে লাউ সেই কদু, আমার কোনো কাজে আসবে না, এই মার্জার একুইজিশনের কোনো কাজই হবে না। সো আমার যে খুব ভালো জিনিস এটা কিন্তু তা না। সো এখন দেখা যাক গভর্নমেন্ট কত ইফিসিয়েন্টলি এগুলো মার্জার একুইজিশন কমপ্লিট করতে পারে, বাট আমি খুব ওরিড, আমি খুব সন্দেহ আছে আসলে কতটুকু এটা করতে পারবে। কম্পোজিশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, আমার বোর্ড অফ, এই যে বাংলাদেশ ব্যাংকে এখন জিনিসটা হচ্ছে কি, আমার বাংলাদেশ ব্যাংক তো একটা বোর্ডই, রাইট, সে রেগুলেটরি বডি, সে কিন্তু পরিচালিত হয়, রাইট, পরিচালিত হয়। তো তারা কাকে পরিচালনা করে, তাকে, আজকে ধরেন আপনি যে ব্যাংকে চাকরি করেন, এটা হইতে পারে ইউনিয়ন ব্যাংক, এটা হইতে পারে ধরেন মার্কেন্টাইল ব্যাংক। সো আপনার ব্যাংকের কিন্তু একটা বোর্ড আছে, যে বোর্ড কারা বোর্ড মেম্বার, যারা মালিক আর কি, ঠিক আছে, ওনার থেকে আমি কি করতেছি, এজিএম এ ভোটার ভোটের মাধ্যমে বোর্ড অফ ডিরেক্টর সিলেক্ট করতেছি। সো ওরা কিন্তু ব্যাংকটাকে রান করে, পরিচালনা করে, ঠিক আছে।
সো আমার এই বাংলাদেশ ব্যাংকের বোর্ডে কারা বসে, এর আমাদের জানার একটু কিউরিয়াসিটি আছে না, যে আমরা একটু জানতে ইচ্ছা হয় না যে ওই বোর্ডে কারা বসে। আমরা শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম জানি, গভর্নর ব্যাংকটাকে চালায়, সে চিফ, বাট তার উপরে তো আরো বোর্ডই থাকে, রাইট? সো এখানে কারা কারা থাকে একটু দেখি তো। সবার উপরে থাকে গভর্নর। গভর্নর হলো এটাকে ফুল টাইম এমপ্লয়ি, সে ব্যাংকটাকে রান করে। তারপরে থাকে কি ডেপুটি গভর্নর থাকে। ডেপুটি গভর্নর টু বি নমিনেটেড বাই ব্যাংক, ব্যাংক নমিনেট করে ডেপুটি গভর্নর। সো এখানে কিন্তু ডেপুটি গভর্নর থাকে আমার গভর্নরের নিচে। তারপরে হলো 4 জন ডিরেক্টর থাকে, 4 ডিরেক্টর, 4 জন ডিরেক্টর থাকে আমার আমার নট বি গভর্নমেন্ট অফিসিয়াল টু বি নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট ফ্রম আমার ওরা কি হইতে পারবে না, 4 জন ডিরেক্টর কি হইতে পারবে না, আমার উইল নট বি গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসার হবে না, তার মানে আমলা হবে না, তারা আমলা হবে না, আমলা হবে না। এবং আমার কি হবে, গভর্নমেন্ট নমিনেট করবে, এটা ঠিক আছে, গভর্নমেন্ট নিয়োগ দিবে, বাট আমলা হবে না। তারপরে কি আছে 3 গভর্নমেন্ট অফিসিয়াল। সো আমার 3 জন গভর্নমেন্ট অফিসার থাকবে, এখানে আমলারা থাকবে, আমার অর্থ মন্ত্রণালয় থেকে লোক থাকবে, ঠিক আছে? এই হইলো আমার বোর্ডে কয়জন পাইলাম, তাহলে আমরা একজন গভর্নর, আমার একজন হলো আমার ডেপুটি গভর্নর, 4 জন হলো ডিরেক্টর, আর 4 জন হলো 3 জন হলো নমিনেটেড ডিরেক্টর। সো 1 1 2 2 এ 4 এ 6 6 এ 7 3 এ 9 জন। এই 9 জন মিলে হলো আমার বোর্ড। ওরা কি করে থাকে, আমার এই বাংলাদেশ ব্যাংকটাকে রান করে থাকে। তো এখন আপনি বলতে পারেন যে আমার আমার গভর্নমেন্ট অফিসাররা থাকতে পারবে না, কিন্তু চাকরি ছেড়ে আবার থাকতে পারবে, চাইলে ডেপুটেশনে আসতে পারবে না, বাট চাকরি ছেড়ে থাকতে পারবে। ডেপুটি গভর্নর তো একাধিক থাকতে পারে। ম্যান্ডেট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, ওদের ম্যান্ডেট কি, ওরা কি কাজ করে থাকে, ওদের দায়িত্বটা কি? দায়িত্বটা হলো কি, আমরা যে বাংলাদেশ ব্যাংকের ফাংশন পড়ছিলাম, আমরা মনিটারি পলিসি দেওয়া, ইকোনমি স্টেবল করা, যে ফাংশনগুলো পড়ছিলাম ওই ফাংশনগুলো হলো ওদের দায়িত্ব, এভাবে মনে রাখলে হবে। ওরা মনিটারি পলিসি দিয়ে থাকে, আমার ব্যাংকগুলোকে রেগুলেট করে থাকে, তারা রিজার্ভ ম্যানেজ করে থাকে, ইকোনমিক গ্রোথ এনশিওর করে থাকে, যে জিনিসগুলো আমরা একটু আগে দেখে আসছিলাম। তাদের পাওয়ার কি এবং অথরিটি কি? পাওয়ার তো অনেক। তারা কি করে থাকে, ইস্যু আমার গাইডলাইন ইস্যু করে থাকে, সে টাইটেনের গাইডলাইন দেয় ব্যাংকগুলো কেমনে চলবে। গ্র্যান্ট লাইসেন্স, সে লাইসেন্স দেওয়ার রাইট রাখে। এই কারণে আওয়ামী লীগ গভর্নমেন্ট অনেকগুলো লাইসেন্স দিয়ে গেছে, প্রায় 12টা লাইসেন্স দিয়ে গেছে। সো আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু এই কাজটা খুব খারাপ করছে, কারণ আমার বাংলাদেশে ক্যাপাসিটি নেই এতগুলো ব্যাংক রান করার। সো আমি একটা আনহেলদি কম্পিটিশন ক্রিয়েট করে গেছে, যার কারণে ব্যাংকগুলোর অবস্থা দুর্বল হয়ে গেছে। আমার কন্ডাক্ট ইন্সপেকশন এবং অডিট, আমার ইন্সপেকশন এবং অডিট আমি করে থাকি, ঠিক আছে? সো আমার ইন্সপেকশন এবং অডিট করে থাকি আমি, ব্যাংকগুলোকে করে থাকে, 61টা ব্যাংক যে বাংলাদেশে আছে ওইগুলোকে ইন্সপেকশন করে থাকে সে। ইম্পোজ পেনাল্টি, সে পেনাল্টি ইম্পোজ করে যদি আমার গাইডলাইন না ফলো করে থাকে। সো এখন আমরা চলে যাচ্ছি কোঅর্ডিনেশন কাউন্সিল স্ট্রাকচার বাংলাদেশ ব্যাংক অর্ডার এ একটা কথা আছে কোঅর্ডিনেশন কাউন্সিল। সো এই কথাটা কেন আসলো, কোঅর্ডিনেশন কাউন্সিল মানে কি? কোঅর্ডিনেট করার মানে কি? কোঅর্ডিনেট করা মানে হইলো, ধরেন আপনার 2টা গ্রাম, হ্যাঁ, গ্রাম এ এবং গ্রাম বি, 2 গ্রামের মানুষের মাঝে সারাক্ষণ মারামারি লেগে থাকে। সো মাঝখানে একটা কমিটি করা হইলো, যারা এই 2 গ্রামের মানুষকে কি করবে, মিলেমিশে চলার জন্য হেল্প করবে, রাইট? সো এটা হলো কোঅর্ডিনেট করা দুইজনের ভিতরে, রাইট? সো কাউন্সিল মানে হলো আমার এই কোঅর্ডিনেশন কাউন্সিল মানে হলো কমিটি। কমিটি আর কাউন্সিল একই কথা, কমিটি। সো আমার বাংলাদেশ ব্যাংক অর্ডারে এই কোঅর্ডিনেশন কাউন্সিলটা কেন আসলো? সো বাংলাদেশে কয়টা পলিসি, আমি বলছিলাম না ক্লাসের শুরুতে, কয়টা পলিসি বলেন তো? একটা দেশকে রান করার জন্য, ফাইন্যান্সিয়ালি স্ট্রং করার জন্য 2টা পলিসি কাজ করে, একটা হলো মনিটারি পলিসি আর একটা হলো আমার ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসি, সো মনিটারি পলিসি কে দিয়ে থাকে? বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। এটা আমার মানির পলিসির মূল কাজ কি? মূল কাজ হলো মানি সাপ্লাই কন্ট্রোল করা, অথবা ইনফ্লেশনকে কন্ট্রোল করা, অথবা প্রাইস লেভেলকে কন্ট্রোল করা। 2 নাম্বার কাজ হলো এমপ্লয়মেন্ট জেনারেট করা, ঠিক আছে? 3 নাম্বার কাজ হলো ইকোনমিক স্টেবল করা, রাইট? ফিসক্যাল পলিসির কাজ কি? ফিসক্যাল পলিসি টোটালি হলো গভর্নমেন্টের ইনকাম আর এক্সপেন্ডিচার নিয়ে কথা বলে, ইনকাম এবং এক্সপেন্ডিচার নিয়ে কথা বলে। সো আমি ইনকাম এক্সপেন্ডিচার কেন করব? যাতে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। সো তার গোলও কিন্তু সেম, সেও চায় আমি কি করব, আমি দেশের এমপ্লয়মেন্ট জেনারেট করব, আমি ইকোনমিক ডেভেলপমেন্ট করব, আমি আমার এমপ্লয়ীদের স্যালারি বেতন দিব, গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি বেতন দিব, আমি ইনফ্লেশন কন্ট্রোল করব। সো মোরাললেস দুইটা সেম, বাট আমার এখানে শুধু সে ইনকাম এক্সপেন্ডিচার নিয়ে কথা বলে, আর এখানে হলো আমার মানি সাপ্লাই নিয়ে কথা বলে। সো দুইটার ভিতরে যদি মিল না থাকে তাহলে কিন্তু সমস্যা। আমি মানিটারি পলিসির মাধ্যমে, আমি আরেকটু ডিপলি কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মানিটারি পলিসির মাধ্যমে চাচ্ছি ইনফ্লেশন কন্ট্রোল হবে, আমি রেট বাড়াই দিলাম, ঠিক আছে? রেট বাড়াই দিলাম। সো আমি চাচ্ছি ইনফ্লেশন কন্ট্রোল হবে, আমি রেট বাড়াইছি। সো কেন বাড়াইছি? যাতে প্রাইস লেভেল কমে। বাট আমার ফিসক্যাল পলিসিতে আমি কি করতেছি, আমি এক্সপেনশনের ফিসক্যাল পলিসি নিছি। সো আমি ফিসক্যাল পলিসিতে যদি কাজ করি, যে আমি কি করি, আমি যদি গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়াই, এক্সপেন্ডিচার বাড়তেছে এবং আমার ট্যাক্স কমতেছে, ট্যাক্স কমতেছে, তার মানে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়লে তো মার্কেটের টাকার পরিমাণ বেড়ে যাবে, রাইট? সো গভর্নমেন্ট যদি তার এক্সপেনশনের পলিসি ফলো করে আমার এক্সপেন্ডিচার বাড়ায়, টাকার ট্যাক্সের পরিমাণ কমায় দেয়, তাহলে মার্কেটে মানি সাপ্লাই বেড়ে যাবে। সো বাংলাদেশ ব্যাংক পলিসি নিচ্ছে কম মানি কন্ট্রোল করার জন্য,
আর আমার ফিসক্যাল পলিসি যদি এক্সপেনশনারি হয় তাহলে কিন্তু ঝামেলা, দুইটা কিন্তু মিললো না, রাইট? সো এখন আপনি বলবেন যে আমার তাহলে ফিসক্যাল পলিসি কি আমার মানিটারি পলিসি কন্ট্রাকশনারি হলে কি ফিসক্যাল পলিসি কন্ট্রাকশনারি হবে? কন্ট্রাকশনারি না হলেও মডারেট হবে, আমার অ্যাগ্রেসিভ এক্সপানশনে যাওয়া যাবে না। যদি আমি ফিসক্যাল পলিসিতে অ্যাগ্রেসিভলি এক্সপানশনে যাই আর মানিটারি পলিসিতে যদি আমি কনজারভেটিভ থাকি তাহলে কোনো কাজে আসবে না ফর্মুলা। সো এই কারণে আমার কি করার দরকার হয়, কোঅর্ডিনেশন কাউন্সিল করার দরকার হয়েছে। ওরা কি করে থাকে, টাইম টু টাইম বসে ওরা দুইটা পলিসির ভিতরে কোঅর্ডিনেট করার চেষ্টা করে যে আমি যেটা চাচ্ছি ওইটা যাতে আমার ওই পলিসিও চাই। সো কোঅর্ডিনেশন কাউন্সিল আমার কোঅর্ডিনেট দ্য বিটুইন দ্য ফিসক্যাল পলিসি, আমার ফিসক্যাল পলিসি এবং মানিটারি পলিসির ভিতরে আমার কোঅর্ডিনেশন করতেছি আমি। সো মেম্বার অফ দ্য কাউন্সিল কারা থাকে? মেম্বার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের লোক থাকে চেয়ারম্যান হিসেবে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মানে ফাইন্যান্স সচিব থাকে চেয়ারম্যান হিসেবে। মিনিস্ট্রি ফর কমার্স, কমার্স থেকে আমার মেম্বার থাকে, আমার কমার্স বাণিজ্য মন্ত্রণালয় থেকে থাকে লোক। গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও মেম্বার হিসেবে থাকে। আমার সেক্রেটারি অফ ফাইন্যান্স ডিভিশনের সেক্রেটারি আমার থাকে হলো মিনিস্ট্রি মানে মন্ত্রী, সরি মিনিস্ট্রি মানে মন্ত্রী, মন্ত্রী থাকে। আর সেক্রেটারি হলো সচিব, সচিব থাকে, ফাইন্যান্স সচিব থাকে মেম্বার হিসেবে। তাহলে ফাইন্যান্স থেকে দুইজন, একজন হলো কি মিনিস্ট্রি ফাইন্যান্স ডিভিশনের মন্ত্রণালয়ের মন্ত্রী থাকে, আর হলো সেক্রেটারি থাকে, ঠিক আছে। ইন্টারনাল রিসোর্স ডিভিশনের সেক্রেটারি থাকে আমার, তারপর কে থাকে মেম্বার প্রোগ্রামিং এবং প্ল্যানিং কমিশনের থেকে আমার লোক থাকে। সবাই মিলে বসে কিন্তু কোঅর্ডিনেট করে থাকে। মেইন ফাংশন অফ দ্য কোঅর্ডিনেশন কাউন্সিলের মেইন ফাংশন কি আমরা জানি, মেইন ফাংশন হলো তারা দুইটা পলিসির ভিতরে আমার কি করবে, কোঅর্ডিনেট করার চেষ্টা করবে। সো ম্যাক্রোইকোনমিক কোঅর্ডিনেশন সে আমাকে এনশিওর করবে, ঠিক আছে, যে ফিসক্যাল পলিসি এবং মানিটারি পলিসির সাথে মিল রাখবে, পলিসি কনসিস্টেন্সি মেনটেন করবে। আমি যেটা বলছিলাম আমার মানিটারি পলিসি যদি কন্ট্রাকশনারি হয় ফিসক্যাল পলিসিও কন্ট্রাকশনারি হওয়া লাগবে। বাজেট সাপোর্ট দিয়ে থাকে, আমার গভর্নমেন্টের বাজেট ডেফিসিট কাভার দেওয়ার জন্য সাপোর্ট দিয়ে থাকে আমার এই কোঅর্ডিনেশন কাউন্সিল। কোয়ার্টারলি রিভিউ করে ওরা যে পারফরমেন্স ঠিক আছে কিনা, বোরিং ওভারসেট করে থাকে যে আমার আরো কোন জায়গা থেকে বোরো করা যায়। এই হলো আমার মেইন কোঅর্ডিনেশন কাউন্সিলের ফাংশন। সো স্ট্যাটাস অফ দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার, এই বাংলাদেশ ব্যাংকের অর্ডারের স্ট্যাটাসটা কি, এটা আমার কেন করা হয়েছিল, এটার স্ট্যাটাস কি? স্ট্যাটাস হলো আমার ফাউন্ডেশন অফ দ্য লিগালাইজেশন। আমি যে আমার এস্টাবলিশ দ্য বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংক যে আমি গঠন করছি এটা লিগালাইজ দিছি, লিগালিটি দিছি কিসের মাধ্যমে? আমি বাংলাদেশ ব্যাংক অর্ডারের মাধ্যমে লিগালিটি দিছি, ঠিক আছে, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীন হওয়ার পর। লিগ্যাল অথরিটি, আমি বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল অথরিটি দিছি কিসের জন্য? আমার সেন্ট্রাল ব্যাংকিং অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য। আমি কি প্রভিশন দিছি, তাকে অবজেক্টিভ দিছি, পাওয়ার দিছি এবং ডিউটি দিছি, তুমি এই কাজগুলো করবা। তার রোলটা কি? সে মানিটারি পলিসি দিবে, ব্যাংকিং রেগুলেশন করবে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট করবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর করবে। অ্যামেন্ডমেন্ট আপডেটেড ওভার দ্য টাইম টু টাইম, এটা আপডেট হয়। এনফোর্সমেন্ট ব্যাকড বাই গভর্নমেন্ট অথরিটি, বা গভর্নমেন্ট অথরিটি এটা কি করে থাকে? এনফোর্সমেন্ট দিয়ে থাকে। এই ছিল বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটাস অর্ডারের। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। তো এই ছিল আমাদের বাংলাদেশ ব্যাংক অর্ডারের ডিটেল আলোচনা। এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন পাবেন, একটু মনোযোগ দিয়ে আপনি দেখবেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইড পড়ায়, যে আমরা এখন চলে যাচ্ছি কোম্পানি অ্যাক্ট, ব্যাংক কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে। সো ব্যাংক কোম্পানি অ্যাক্টে আমার ব্যাংকগুলো কেমনে রান করবে, ও কি কাজ করবে, কি কাজ করতে পারবে না, ওইগুলো ডিটেল বলা আছে। সো এখন আমরা প্রাইভেট ব্যাংকে চলে আসছি, কমার্শিয়াল ব্যাংকে চলে আসছি। হোয়াট ইজ দ্য ব্যাংকিং কোম্পানি কি? সো যে কোনো একটা কোম্পানি কি আমাকে বলেন তো? কোম্পানি মানে তো সে ব্যবসা করবে, রাইট? কোম্পানি মানে হলো 2 বা ততোধিক ব্যক্তি। আমার এটা যদি প্রাইভেট লিমিটেড হয় 2 বা ততোধিক 20 জন। আমার যদি পাবলিক লিমিটেড হয় তাহলে আমার 7 থেকে আমার আনলিমিটেড ব্যক্তি। আমি ব্যবসা শুরু করতেছি কেন? প্রফিট করার জন্য, রাইট? প্রফিট করার জন্য। সো ব্যাংকিং কোম্পানি কি? যে কোম্পানিটা আমি ফর্ম করতেছি ব্যাংকিং ব্যবসা করার জন্য, ঠিক আছে, ওইটা হলো ব্যাংকিং কোম্পানি। দেখেন আমার কথাটাই বলছে, ব্যাংকিং কোম্পানি ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট কন্ডাক্ট ব্যাংকিং বিজনেস অ্যাজ ডিফাইন্ড বাই দ্য ল, আইনে যেটা বলা আছে। ইন বাংলাদেশ ইট ইনক্লুড অল কমার্শিয়াল এবং স্পেশালাইজড ব্যাংকে আমি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের আন্ডারে নিয়ে আসতেছি। সো ব্যাংকিং বিজনেস কি ব্যবসা করে থাকে ব্যাংকিং? আমরা সবাই শুধু জানি কি ডিপোজিট নিচ্ছি আর আমি লোন দিচ্ছি, না, তার বাইরে অনেক কাজ করে থাকি। আমি ডিপোজিট অ্যাকসেপ্ট করি, লেন্ডিং করে থাকি, আমি ডিপোজিটগুলো এনশিওর করে থাকি যাতে ডিফল্ট হবে না। অ্যালাউইং উইথড্রয়াল, আমি উইথড্রয়ালের সুযোগ দিয়ে থাকি। তার সাথে সাথে আমি আরো আদার সার্ভিস দিয়ে থাকি, ওইটা পরবর্তীতে আসতেছি। আমি ফরেন এক্সচেঞ্জে কাজ করে থাকি, আরো অনেক কিছু করে থাকি। পারমিটেড এবং রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি অফ বাংলাদেশ ব্যাংক ইন বাংলাদেশ। সো আমার কি পারমিশন দেয় ব্যাংকগুলোকে কাজ করার জন্য, আর কি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। সো এখন আমরা আরো কাজ শিখবো। সো আমার পারমিটেড অ্যাক্টিভিটি কি? আমি বড় করতে পারবো, ঠিক আছে, আমি ল্যান্ড করতে পারবো, এটা দুটো আমি জানি সবাই। ডিলিং উইথ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি কাজ করতে পারবো। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কি? আমি আমার ট্রেজারি বিল বন্ড বাই সেল করতে পারবো, ট্রেজারি বিল বন্ড বাই সেল করতে পারবো।
প্রমিসরি নোট নিয়ে আমি কাজ করতে পারবো, আমি এফডিআর ইস্যু করতে পারবো। ইস্যুইং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে পারবো, যেমন ইস্যু লেটার অফ ক্রেডিট আমি এলসি ইস্যু করতে পারবো, ট্রাভেলার চেক ইস্যু করতে পারবো, ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবো, সার্কুলার নোট ইস্যু করতে পারবো। রেস্ট্রিকশনগুলো কি কি? ব্যাংক ক্যানট এঙ্গেজ, আমার এই 4টা যে কাজের কথা বলছি এর বাইরে কোনো কাজ করতে পারবে না, এগুলো রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, কোম্পানির অফ দ্য ক্যাপিটাল অ্যাকর্ড, আমরা বেসেলে চলে যাচ্ছি। সো বেসেল অ্যাকর্ড নিয়ে আমরা সবাই জানি যে বিআইএস মানে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট কি করছে, আমার একটা পলিসি দিচ্ছে, গাইডলাইন দিচ্ছে। কেন গাইডলাইন দিচ্ছে? ব্যাংকগুলোর ক্যাপিটাল স্ট্রং করার জন্য। ঠিক আছে, সো ক্যাপিটাল স্ট্রং করার জন্য গাইডলাইন দিচ্ছে। কেন দিচ্ছে? আমার 1981 সালে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল আমেরিকাতে। সো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার কারণে ব্যাংকগুলো আমার সমস্যায় পড়ছে। সো আমার বিআইএস ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট মনে করলো কি, ব্যাংকের তো মালিকদের টাকার পরিমাণ কম, এটা বাড়ানো লাগবে অথবা রিস্ক কমানো লাগবে, দুইটা। সো আমার আমার রিস্ক কমানো লাগবে অথবা আমার মালিকের টাকা বাড়ানো লাগবে, অথবা মালিকের টাকা বাড়ানো লাগবে। সো দুইটার একটা করে আমি ব্যাংকগুলোকে সিকিউরিটি বাড়াইতে পারি। সো এটা এই কারণে সে বেসেল দিছে। সো এই বেসেলের ক্যাপিটালের আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 1 ক্যাপিটালকে আমি গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতেছি, টায়ার 2 ক্যাপিটালকে আমি গন কনসার্ন বলতেছি। সো আমি এটা একটু এক্সপ্লেন করবো, আমি এটাকে কেন গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতেছি আর এটা গন কনসার্ন কেন বলতেছি। একটা জিনিস এখানে চিন্তা করেন তো, ব্যাসেল 3 দেওয়া রোমান সংখ্যায়, এটা কেন? বেসেল 3-তে এখানে ব্যাসেল রোমান সংখ্যায় 3 মনে হচ্ছে। বেসেল 3 তো, এটা বেসেল 3। ব্যাসেল 3 লেখার কারণ কি এটা বুঝিনি। আচ্ছা, 1981 সালে যখন বেসেল গাইডলাইন শুরু করছে তখন বেসেল 1 ছিল। তারপরে 1998 সালে ওরা চিন্তা করছে না আর একটু স্ট্রং হওয়া দরকার, তখন তারা বেসেল 2 চালু করছে। তারপর আমার 2008 সালে ওরা বেসেল, আমার জানি 2008 সালে সাবপ্রাইম মর্গেজ ক্রাইসিস হয়েছিল, আমার পুরো ওয়ার্ল্ড ইকোনমি, আমার আমেরিকার ইকোনমি 10 নামছিল সাবপ্রাইম মর্গেজের কারণে, বাড়ির দাম কমে যাওয়ার কারণে। সো আমার তখন তারা চিন্তা করছে না ব্যাংকগুলোকে আরো স্ট্রং হওয়া লাগবে, তখন ব্যাংকগুলো ফল করছিল, তখন তারা বেসেল 3 আনছে, আরো স্ট্রং করছে আর কি। এবার ক্লিয়ার? সো বেসেল 3 আবার ক্যাপিটালকে সে দুই ভাগে ভাগ করছে, টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। সো টায়ার 1 ক্যাপিটালকে আমি গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতেছি কেন? দেখেন, কোনো একটা কোম্পানি যখন ফর্ম করে, কোম্পানি কতদিনের জন্য ফর্ম করে বলেন তো? কোম্পানি যখন ফর্ম করি আমি, কোনো কিন্তু নির্দিষ্ট মেয়াদ থাকে না, আমি আনলিমিটেড টাইমের জন্য আমি ফর্ম করে থাকি, রাইট? সো সারা জীবনের জন্য ফর্ম করে থাকি আনলিমিটেড টাইমের জন্য। এই কারণে কোম্পানির যে ক্যাপিটালটা দেয়, ক্যাপিটালটাও কিন্তু আমি বলতেছি গোয়িং কনসার্ন, চলতেই থাকবে। গোয়িং কনসার্ন মানে কি? চলতেই থাকবে, অনন্তকাল ধরে চলবে, অনন্তকাল ধরে চলতে থাকবে। ঠিক আছে, গন কনসার্ন মানে কি? শেষ হয়ে যাবে, একটা সময় পরে শেষ হয়ে যাবে। তো টায়ার 2 ক্যাপিটালের একটা এক্সাম্পল হলো সাবঅর্ডিনেট বন্ড। আমরা সবাই জানি সাবঅর্ডিনেট বন্ড কত বছরের জন্য ইস্যু করা হয়? বাংলাদেশে 7 বছরের জন্য ইস্যু করা হয়। সো 7 বছর পরে কি হয়? আমি টাকাটা কিন্তু ফেরত দিয়ে দিচ্ছি। সো 7 বছর যেহেতু পরে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, আমার কিন্তু এখানে আমি কি করতেছি না, আমি সারা জীবনের জন্য আমি কিন্তু এই ইস্যু করতেছি না আমার ইনস্ট্রুমেন্টটা। সো এই কারণে আমি কি করতেছি, এটাকে আমি গন কনসার্ন ক্যাপিটাল বলতেছি, এটা একটা সময় আমি ফেরত দিয়ে দিই। আর টায়ার 1টা আমি ফেরত দিই না। সো টায়ার 1-এ আবার দুই ভাগে ভাগ করছে, কমন ইকুইটি টায়ার 1, এডিশনাল টায়ার 1। সো আমরা ইন ডিটেলে একটু পরে এগুলো দেখবো। প্রথমে চলে আসি কমন ইকুইটি টায়ার 1। সো কমন ইকুইটি টায়ার 1 এর মূল কথা কি? আমার পেড আপ ক্যাপিটাল হলো কমন ইকুইটি টায়ার 1 এর পার্ট। সো পেড আপ ক্যাপিটাল আমরা জানি যে টাকাটা ইনিশিয়ালি টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে, এটা হলো পেড আপ ক্যাপিটাল। নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট হলো আমার টায়ার 1 ক্যাপিটালের পার্ট। নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম মানে কি? আমার যখন কি হয়েছে, এবি ব্যাংক যখন মার্কেটে আসছিল, এবি ব্যাংক হলো 10 টাকা ফেস ভ্যালু, এই শেয়ারটা কিন্তু 20 টাকায় আসছিল। সো 20 টাকায় যখন আসছিল, 10 টাকা বেশি মার্কেট থেকে নিছিল। সো আমার এই 10 টাকা যে বেশি নিছে, এই কারণে আমি কি বলতেছি, এটাকে প্রিমিয়াম বলতেছি, সে প্রিমিয়াম নিছে। এই প্রিমিয়ামের টাকা কিন্তু সে কখনো ফেরত দিবে না, এই কারণে এটাকে বলছি নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। স্ট্যাটুটরি রিজার্ভ, আমি যে বছরে প্রফিট করতেছি, প্রফিট থেকে একটা পোর্শন আমি রিজার্ভ হিসেবে রাখতেছি, ওটাকে আমি স্ট্যাটুটরি রিজার্ভ বলতেছি। জেনারেল রিজার্ভ কোনটা? আমি লোন দেওয়ার সাথে সাথে আমি কি করে থাকি, একটা পোর্শন রিজার্ভ রাখতে হয়, এটাকে আমি জেনারেল রিজার্ভ বলতেছি। সো এটা আমার কিন্তু টায়ার 1 ক্যাপিটালের পার্ট। এখানে একটা জিনিস মনে রাখবেন, জেনারেল রিজার্ভ বলছি আমি, জেনারেল প্রভিশন বলি না। জেনারেল প্রভিশন হলো আমার টায়ার 2 পার্ট। জেনারেল প্রভিশন কিন্তু রাখতেছে টায়ার 2 পার্ট। যখন আমার কি হয়েছে, আমার ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে, যখন কোনো একটা লোন সিএল হয়ে যাচ্ছে, তখন আমি প্রভিশন রাখতেছি। জেনারেল প্রভিশনটা হলো আমার টায়ার 2 ক্যাপিটালের পার্ট, বাট জেনারেল রিজার্ভ হলো টায়ার 1 এর পার্ট। রিটেন আর্নিং, আমরা জানি যে আমি যে টাকা লাভ করতেছি, এই বছর আমি 100 টাকা লাভ করছি, 80 টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিছি, বাকি 20 টাকা কোথায় যাবে? রিটেন আর্নিং এ যোগ হবে, রাইট? সো রিটেন আর্নিংটা হলো ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে আমি, এটা কিন্তু আমার টায়ার 1 ক্যাপিটালের পার্ট।
ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, এটা হলো আমি ধরেন প্রতি 1 বছর 200 টাকা ইনকাম করছি আর 1 বছর 100 টাকা ইনকাম করছি। সো 200 টাকা যদি আমি দিয়ে দেই ডিভিডেন্ড, সো তারপরের বছর কিন্তু আমার 100 টাকা ডিভিডেন্ড দেওয়া লাগবে, রাইট? তারপরের বছর 50 টাকা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি ডিভিডেন্ড দিতে পারবো না, অনেক কম দেওয়া লাগবে। তো আমি যদি চাই যে প্রতি বছর আমি 10% ডিভিডেন্ড দিব, প্রতি বছর আমি 100 টাকা ডিভিডেন্ড দিব, তাহলে আমার কি করা লাগবে? আমাকে একটা রিজার্ভ করা লাগবে যে যখন আমার বেশি ইনকাম হবে তখন আমি কি করব, বেশি যখন ইনকাম হবে তখন আমি যখন আমার অনেক বেশি ইনকাম হবে তখন আমি রিজার্ভে টাকাটা রেখে দিব, আর যখন কম ইনকাম হবে তখন রিজার্ভ থেকে নিয়ে ডিভিডেন্ড দিব। ওইটাকে বলতেছি আমি ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারি, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারি মানে হলো আমার একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, প্রত্যেকটা ব্যাংকেরই সাবসিডিয়ারি কোম্পানি আছে আপনি জানেন। তো আমার ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানির 99% আমি হোল্ড করি, 99%-এর মালিক, 1%-এর মালিক না। সো 99% যে হোল্ড করি, 99% কিন্তু আমার ব্যালেন্স শিটে কিন্তু ক্যাপিটাল আকারে আছে, ইনভেস্টমেন্ট আকারে আছে, সাবসিডিয়ারিতে আমি ইনভেস্ট করছি, রাইট? 1% কিন্তু আমার ব্যালেন্স শিটে নাই। বাট আমি যেহেতু পুরো কোম্পানিটাই আমি হোল্ড করতেছি, সো 1% চাইলে আমার ক্যাপিটালে দেখাইতে পারবো। সো এটা হলো মাইনরিটি ইন্টারেস্ট, 1% ইন্টারেস্টটা হলো মাইনরিটি ইন্টারেস্ট। সো এটা আমার টায়ার 1 ক্যাপিটাল আমি চাইলে কি করতে পারবো, দেখাইতে পারবো, ঠিক আছে? এটা আইন অ্যালাউ করে। এই হলো আমার কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের পার্ট। আমার এডিশনাল টায়ার 1 ক্যাপিটালে একটাই আছে শুধু পারপিচুয়াল বন্ড, যে বন্ডটা আমি সারা জীবনের জন্য ইস্যু করতেছি। এখন রিসেন্টলি কিন্তু অনেক ব্যাংক পারপিচুয়াল বন্ড ইস্যু করছে, সো এটাকে আমি এডিশনাল টায়ার 1 ক্যাপিটালের পার্ট বলতেছি। টায়ার 2 কম্পোনেন্টের পার্ট কি? আমার জেনারেল প্রভিশন, আমি বলছিলাম জেনারেল প্রভিশন টায়ার 2 পার্ট, সাবঅর্ডিনেট বন্ড হলো টায়ার 2 পার্ট, আর মাইনরিটি ইন্টারেস্ট অফ টায়ার 2 মানে আমার যদি সাবসিডিয়ারি কোম্পানি যদি কোনো টায়ার 2 ক্যাপিটাল ছাড়ে, বন্ড ছাড়ে, ওইটার মাইনরিটি পার্টটুকু এখানে আসবে, ঠিক আছে? সো এই হলো আমার টায়ার 1 টায়ার 2 ক্যাপিটালের পার্ট। কোনো কম্পোনেন্টে কারো সমস্যা? সো এবার আমরা চলে যাচ্ছি ক্যাপিটাল এডিকুইসি রেশিও। সো আমরা এটাকে ক্যাপিটাল এডিকুইসি রেশিও বলতে পারি, বাট CRAR বলতে পারি, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলতে পারি। সো ক্যাপিটাল এডিকুইসি রেশিওর মানে কি? আমার এডুকেট ক্যাপিটাল আছে কিনা ওইটা আমি মেজার করে থাকি। সো এডুকেট ক্যাপিটালটা আমার আছে কিনা মানে কি? মানে হলো আমরা জানি যে আমার 10% হলো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আর ক্যাপিটাল কনজারভেশন বাফার হলো আমার 2.5%। সো টোটাল আমার 12.5% যদি থাকে, আমার রিস্ক ওয়েটেড অ্যাসেটের যদি ক্যাপিটাল 12.5% থাকে, তার মানে আমার এডুকেট ক্যাপিটাল আছে। সো দেখি বইয়ের ভাষায় কি বলছে, ক্যাপিটাল এডিকুইসি রিফার্স টু দ্য ব্যাংক ক্যাপাসিটি টু অ্যাবজর্ব পটেনশিয়াল লসেস উইথ দ্য ওন ক্যাপিটাল। সো ওন ক্যাপিটাল দিয়ে যদি আমি লস কভার করতে পারি, ওইটাকে আমি এডুকেট ক্যাপিটাল বলতেছি। সো এটার ফর্মুলাটা হলো যে আমার টোটাল এলিজিবল ক্যাপিটাল হলো উপরে, নিচে হলো আমার ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট, অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। সো ফর্মুলাটা মনে রাখেন, এটা কাজে লাগবে। তো রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কি? রিস্ক ওয়েটেড অ্যাসেট বলতেছে যে আমি যদি খারাপ কাস্টমারকে লোন দিই, তাহলে আমি তাকে তার রিস্ক ওয়েট বেশি তাকে বেশি রেট দিয়ে গুণ দিব, আর ভালো কাস্টমারকে লোন দিলে কম রেট দিয়ে গুণ দিব। সো রিস্ক ওয়েট ইজ দ্য ইভালুয়েট দ্য রিস্কিনেস অফ দ্য ব্যাংক অ্যাসেট। সো রিস্কিনেস অফ দ্য ব্যাংক অ্যাসেট মানে হলো ব্যাংকের অ্যাসেট কি, ব্যাংকের লাইবিলিটি কোনটা, অ্যাসেট কোনটা? ব্যাংকের অ্যাসেট তো লোন, রাইট? ব্যাংকের লাইবিলিটি কোনটা? লাইবিলিটি হলো তার ডিপোজিটগুলো। তো অ্যাসেট আমার রিস্কিং অফ দ্য অ্যাসেট, তার মানে আমি লোনগুলো আমার খুব রিস্কি কিনা ওইটার উপর ডিপেন্ড করে আমি কি করি, অ্যাসাইনিং দ্য ওয়েট বেসড অন দ্য পটেনশিয়াল রিস্ক রেদার দেন জাস্ট ফেস ভ্যালু। সো আমি রিস্কি হলে বেশি ওয়েট দিব, রিস্ক কম হলে কম ওয়েট দিব। সো রিস্ক ওয়েটের ফর্মুলা হলো আমার এক্সপোজার অ্যামাউন্ট ইন্টু রিস্ক ওয়েট। এক্সপোজার অ্যামাউন্ট মানে হলো লোনের অ্যামাউন্ট, আর রিস্ক ওয়েট তো রিস্ক ওয়েট, ঠিক আছে? সো ক্যালকুলেট, আমি এখানে একটা আপনাকে শিখাই দিচ্ছি একটা জিনিস। সো আমি তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট পাইলাম, রাইট? সো আমি যদি একটা এই কোম্পানির ক্ষেত্রে ধরেন কোনো একটা কোম্পানির এই কোম্পানির আমার আমি কি করছি, আমার ক্যাপিটাল হলো 10 টাকা, ক্যাপিটাল 10 টাকা, রিস্ক ওয়েটেড অ্যাসেট ইজ ইকুয়াল টু আমি 100 টাকা লোন দিছি, এবং আমার 100 টাকা লোনটা আমি খারাপ কাস্টমারকে দিছি। সো রিস্ক ওয়েট হলো 20%, 120%। সো 120% যখন হবে, আমার এখানে কত হবে, রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে 120 টাকা, রাইট? তাহলে আমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও কত? ওপরে ক্যাপিটাল, নিচে হলো আমার 120, 0 কাটা 12 দিয়ে যদি 1 রে গুণ ডিভাইড করি কত হয় বলেন তো? আমাদের সামনে ক্যালকুলেটর নাই কারোর সামনে?
সো 1/12 যদি হয়, সো আমার হচ্ছে 8.3%। সো আমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও দাঁড়াচ্ছে 8.3%, রাইট? 120টা কি দিতে হবে আসলে? বি একটা কোম্পানি, সেম, তার ক্যাপিটাল 10 টাকা, তার রিস্ক ওয়েটেড অ্যাসেট হলো তারও লোন 100 টাকা, বাট রিস্ক ওয়েটেড অ্যাসেট সে ভালো কাস্টমারকে লোন দিচ্ছে 40 টাকা, 40% আর কি। তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট তার 40 টাকা, তো তার ক্যাপিটাল এডিকুইসি রেশিও কত দাঁড়াচ্ছে দেখি তো? 10 টাকা আর 40 টাকা, সো 25%, রাইট? তাইলে দেখেন আমার ক্যাপিটালের পরিমাণ সেম, ক্যাপিটাল এখানেও 10 টাকা, এখানেও 10 টাকা, আমার লোনের পরিমাণ এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, বাট আমার রিস্ক ওয়েট কম থাকার কারণে, ভালো কাস্টমারকে লোন দেওয়ার কারণে আমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও হয়ে গেছে 25%, আর ওর হলো 8.3%। তাহলে আমরা যে বলি শুধু আমার আমার ক্যাপিটাল বাড়ানো লাগবে, সবাই মনে করে বেসেল মানে হলো ক্যাপিটাল বাড়ানো লাগবে, জিনিসটা একদম না। আমি ভালো কাস্টমারকে লোন দিলেও আমার কি হবে, ক্যাপিটাল এডিকুইসি রেশিও বাড়বে। তো আমাদের সবগুলা বাংলাদেশে সবগুলা ব্যাংক কি করে থাকে, আমার শুধু আমার বোনাস শেয়ার ইস্যু করতেছে, আমার পেইড আপ বাড়াচ্ছে, আমার এগুলা করতেছে, ওইটা করতেছে, সভরেন বন্ড ইস্যু করতেছে, বাট আমি ভালো কাস্টমারকে লোন দেওয়ার জন্য কেউ ইচ্ছা পোষণ করে না, কয়েকটা ব্যাংক ছাড়া। সো কেন? সো গভর্নেন্সের অভাব, মালিকদের স্বার্থের এখানে ব্যাপার থাকে। সো আমরা কিন্তু শিখলাম কি, যে আমরা শুধু যে ক্যাপিটাল বাড়াইলেই হবে তা না, আমাদের কিন্তু ভালো কাস্টমারকে লোন দেওয়া লাগবে। সো এটাই ছিল আমার উদ্দেশ্য। আমরা চলে যাচ্ছি লিকুইডিটি রেশিও, এলসিআর এবং এনএসএফআর চলে যাচ্ছে। সো বেসেল 3 শুধু আমার ক্যাপিটাল নিয়ে কথা বলে নাই, সে লিকুইডিটি নিয়েও কথা বলছে। সো আমার লিকুইডিটি কাভারেজ রেশিও এবং এনএসএফআর, আমার নেট স্টেবল ফান্ডিং রেশিও আমরা এখানে শিখবো। সো লিকুইডিটি কাভারেজ রেশিওর মূল কথা হইলো যে আমার ফর্মুলাটা আগে দেখি আমি, স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট উপরে, নিচে হলো আমার টোটাল নেট ক্যাশ আউটফ্লো ওভার নেক্সট 30 ক্যালেন্ডার ডেজ। তাহলে উপরে হলো অ্যাসেট, উপরে অ্যাসেট, নিচে হলো আমার লাইবিলিটি, রাইট? ক্যাশ আউটফ্লো মানে তো লাইবিলিটি, ক্যাশ আউটফ্লো, এই দুইটার মানে বাকফল হলো আমার লিকুইডিটি কাভারেজ রেশিও। এটা মিন করে আমার কি পরিমাণ অ্যাসেট আছে আমার লাইবিলিটি, আমার আউটফ্লোগুলোকে কাভার দেওয়ার জন্য, ওইটা হলো আমার এলসিআর। সো আমার যদি এনাফ অ্যাসেট থাকে তাহলে আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই, আর যদি অ্যাসেট না থাকে তাহলে আমি খারাপ আছি, ঠিক আছে? সো এটা 100 সমান অথবা 100 চেয়ে বেশি হওয়া লাগবে। এনএসএফআর কি বলছে? এনএসএফআর বলতেছে কি, আমার নেট স্টেবল ফান্ডিং রেশিও। সো আমার অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড উপরে, নিচে হলো আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড। সো আমার অ্যাভেলেবল স্টেবল ফান্ড আছে কিনা, আমি এনাফ স্টেবল ফান্ড আছে কিনা আমি দেখবো এই নেট স্টেবল ফান্ডিং রেশিওর মাধ্যমে। এটা 100 চেয়ে বেশি হওয়া লাগবে। আচ্ছা, রেস্ট্রিকশন অন লোন অ্যান্ড অ্যাডভান্স। আমার তো ব্যাংকের ব্যবসা করতেছি, আমি তো লোন অ্যান্ড অ্যাডভান্সের ব্যবসাই করবো, বাট আবার রেস্ট্রিকশন কি? আমি ব্যাংকিং ব্যবসা করতেছি, আমি মানুষকে লোন দিব, আবার রেস্ট্রিকশন কেন? রেস্ট্রিকশন হলো এগেনস্ট ওন শেয়ার, আমার নিজের শেয়ারের এগেনস্ট আমি লোন দিতে পারবো না, তার মানে আমি ডিরেক্টরকে কোনো লোন দিতে পারবো না, ঠিক আছে? আনসিকিউরড লোন আমি দিব না, আমি কোলাটারাল মেনটেন করবো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমার যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে ওইখানে আমি লোন দিব না। ভ্যাকেন্সি ইন ডিরেক্টর অফিস ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমার ব্যাংকের ভ্যাকেন্সি কখন হবে, ডিরেক্টর আমার কখন ভ্যাকেন্সি হবে 1991 অনুযায়ী। রেজিগনেশন করলে, কেউ রেজিগনেশন করলে আমার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, ঠিক আছে? ডিরেক্টর স্টেপস ডাউন ভলান্টারিলি, কেউ যদি আমার ভলান্টারিলি যদি রিজাইন করে তাহলে এটা আমার ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। ডিসকোয়ালিফাইড যদি হয়, আনসাউন্ড মাইন্ড, পাগল যদি হয়ে যায় তাহলে সে আমার ডিসকোয়ালিফাইড হবে। প্রলং অ্যাবসেন্ট যদি থাকে, অনেকদিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ওইটা ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। বোর্ড মিটিংয়ে যদি প্রেজেন্ট না থাকে, রিমুভাল যদি করে দেয়, শেয়ার হোল্ডার রেজলিউশনের মাধ্যমে যদি রিমুভাল হয়ে যায়, কেউ যদি মারা যায়, ব্যাংক্রাপসি ইনসলভেন্ট যদি হয়ে যায় কেউ, লিগ্যাল ইনক্যাপাসিটি যদি হয়, ঠিক আছে, আইনগতভাবে যদি তোর বাধা থাকে, শেয়ার হোল্ডার সেশন যদি হয়, ফেল টু মেনটেন দ্য মিনিমাম কোটা, আমরা জানি ব্যাংকের ডিরেক্ট হইতে হলে 2% থাকা লাগে শেয়ার, না থাকলে স্ট্যাটুটরি রিজন যদি থাকে, অন্য কোনো রিজন যদি থাকে তাহলে তার ডিরেক্টরশিপে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। সো পড়াটা খুব সহজ ছিল, আমি দ্রুত গেছি। সেন্ট্রাল ব্যাংক, দ্য ব্যাংকার্স ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকে আমি কি বলতেছি, ব্যাংকের ব্যাংক বলতেছি, ব্যাংকার্স ব্যাংক বলতেছি। ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে থাকে। আমাদের দেশে 61টা ব্যাংক আছে, তাদের ব্যাংকারকে বাংলাদেশ ব্যাংক, রাইট? সো কেন বলা হয় ব্যাংকার্স ব্যাংক? কারণ কি, বাংলাদেশ ব্যাংক প্রোভাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস টু আদার ব্যাংক, আমাকে ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে, ক্লিয়ারিং সার্ভিস দিচ্ছে, রাইট? ক্লিয়ারিং সার্ভিস দিচ্ছে।
কন্ট্রোল এবং সুপারভাইজ দ্য ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডাস্ট্রি, সে আমাকে কন্ট্রোল করতেছে এবং সুপারভাইজ করতেছে। মেনটেন এডুকেট লিকুইডিটি আমাকে মেনটেন করতে হেল্প করতেছে, সে টাকা ছাপায় আমাকে দিচ্ছে কেন, আমি যাতে বেঁচে থাকি। তাহলে সেন্ট্রাল ব্যাংক অ্যাজ দ্য ব্যাংকার অফ গভর্নমেন্টের ব্যাংক বলা হয় কেন? গভর্নমেন্টের ব্যাংক বলা হয় কেন? কারণ গভর্নমেন্টকে সে হেল্প করতেছে। কেন হেল্প করতেছে? গভর্নমেন্টের ইনকাম এক্সপেন্ডিচারে হেল্প করতেছে। তো আমার বাংলাদেশ ব্যাংক প্রোভাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস টু দ্য গভর্নমেন্ট। ফাইন্যান্সিয়াল সার্ভিস কিভাবে দেয়? তার টাকা দরকার, ট্রেজারি বিল বন্ড সেল করে আমি কি করতেছি, তাকে টাকা লোন দিচ্ছি, ঠিক আছে। ম্যানেজ দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্ট, আমার গভর্নমেন্টের অ্যাকাউন্টটা বাংলাদেশ ব্যাংকেই থাকে। বাংলাদেশ ব্যাংক তো নিজে আর ডিসবার্সমেন্ট পারে না, সে সোনালী ব্যাংকের থ্রুতে সে ডিসবার্সমেন্ট করে। আজকে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতুর পেমেন্ট কি বাংলাদেশ ব্যাংক নিজে চেক দেয়? সে তো চেক ইস্যু করতে পারে না, সে তো সেন্ট্রাল ব্যাংক। তো সে কি করে? সোনালীর ব্যাংকের থ্রুতে সে কি করে চেক ইস্যু করে থাকে। মেনটেন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সে করে থাকে এই গভর্নমেন্টের হয়ে, এই কারণে আমি তাকে গভর্নমেন্টের ব্যাংক বলতেছি। কারো কনফিউশন? তো আমরা অনেক কঠিন পড়ার পরে সহজ পড়ায় চলে আসছি। প্রিন্সিপাল অফ বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু, সে নোট ইস্যু করার ক্ষেত্রে সে কি প্রিন্সিপাল ফলো করে থাকে? টাকা ইস্যু করার ক্ষেত্রে কি প্রিন্সিপাল ফলো করে থাকে? সে সিকিউরিটি মেনটেন করে থাকে, ঠিক আছে। সিকিউরিটি কি? যাতে এটা ফরজারি না হয়, এটা যাতে নকল করা না যায়, সো এইভাবে সে রেডি করবে যাতে নকল করতে না পারে। কোয়ালিটি, আমার পেপারের কোয়ালিটি ডিউরেবল হওয়া লাগবে। আজকে টাকা ছাপাইছে, কালকে যদি এটা পানিতে পড়লে যদি ভিজা যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু হইল না। তো আমাকে ওই কোয়ালিটির পেপার দেওয়া লাগবে যাতে এটা ডিউরেবল হয়, অনেকদিন চলে। অ্যাভেলেবিলিটি, আজকে যদি বাজারে গেলেন আপনি 100 টাকার নোট কোনো দেশে নাই, কোনো দোকানে নাই, এটা হলে হবে না, তাকে ওই পরিমাণ নোট ছাপানো লাগবে যাতে অ্যাভেলেবেল থাকে। ডিজাইনটা ওইরকম হইতে হবে যাতে আমার হেরিটেজ, আমার ঐতিহ্য যাতে উঠে আসে, আমার কালচার, আমার আইডেন্টিটি যাতে থাকে। এই কারণে কিন্তু দেখবেন ষাটগম্বুজ মসজিদের ছবি থাকে, আমার শাপলার ছবি থাকে টাকাতে। কমপ্লায়েন্স, আমাকে কি করতে হবে? আমার এই টাকা যা ইচ্ছা তাই আমি টাকা ছাপাইতে পারবো না, আমাকে কি করতে হবে? আমার রুলস মেনে টাকা ছাপাইতে হবে, যতটুকু ছাপানো দরকার ততটুকু ছাপানো লাগবে। এখন আপনি বলবেন রুলসটা কি? একটা সময় গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, আমি গোল্ড বন্ধক রেখে টাকা ছাপাইতাম, এখন গোল্ড স্ট্যান্ডার্ড নাই, এখন আমি কি করতেছি? গভর্নমেন্টের এক্সপায়ার্ড বিল বন্ডগুলোকে রেখে বন্ধকে রেখে আমি টাকা ছাপাচ্ছি। তো এই ছিল আমার প্রিন্সিপাল ব্যাংক নোট ইস্যু করার। ইজ সেন্ট্রাল ব্যাংক এক্সক্লুসিভ রাইট টু নোট ইস্যু জাস্টিফিকেশন, তার কি শুধু এক্সক্লুসিভ রাইট আছে নোট ইস্যু করার? হ্যাঁ, সে শুধু একলা পারে। দ্য এক্সক্লুসিভ রাইট অফ দ্য সেন্ট্রাল ব্যাংক টু ইস্যু কারেন্সি নোট ইজ জাস্টিফাইড ফর দ্য সেভারাল রিজন। কেন? সে মানিটা স্টেবল করার জন্য সে কাজ করে থাকে, সে কন্ট্রোল মানি সাপ্লাই সে কন্ট্রোল করে থাকে। গ্যারান্টি ভ্যালু, আমার এই টাকাটার যে ভ্যালু 100 টাকা, ওইটা সে গ্যারান্টি দিয়ে থাকে। এই কারণে কিন্তু লেখা থাকে টাকার গায়ে, চাইবাকে চাওয়া মাত্র ফেরত দিতে বাধ্য থাকবে। তার মানে হলো বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে যদি বলেন যে ভাই আমার 100 টাকায় তোমারটা চলে না, তুমি আমাকে 100 টাকা ফেরত দাও, সে কিন্তু 100 টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। মেইন ইনস্ট্রুমেন্ট অফ দ্য মানিটারি পলিসি অফ সেন্ট্রাল ব্যাংক, আমার মানিটারি পলিসি আমি কিভাবে মেনটেন করে থাকি, এক কথায় মানি সাপ্লাই কিভাবে কন্ট্রোল করে থাকি, একটা ইকোনমিতে টাকা বাড়বে না কমবে আমি কিভাবে বুঝে থাকি, আমি ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে। ওপেন মার্কেট অপারেশন কি? বাইং সেলিং অফ দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ। সো আমি গভর্নমেন্ট সিকিউরিটিজ যদি বাই করি কি হয়? আমার গভর্নমেন্ট কি করলো? গভর্নমেন্ট সিকিউরিটিজ বাই করলে কি হবে? মার্কেট থেকে বাই করলে কি দিয়ে বাই করবে? গভর্নমেন্ট সিকিউরিটি বাই করবে, টাকা দিয়ে বাই করবে। টাকা কার পকেটে যাবে? মানুষের পকেটে যাবে, রাইট? মার্কেটে আসবে টাকা। সো বাই যদি করে, গভর্নমেন্ট সিকিউরিটি যদি আমার সেন্ট্রাল ব্যাংক বাই করে, তাহলে টাকা মানি সাপ্লাই বেড়ে যায়। আর যদি সেল করলে টাকা কোথায় যায়? টাকা গভর্নমেন্টের কাছে চলে যায়, সো মানি সাপ্লাই কমে যায়। কারো কনফিউশন? রিজার্ভ রিকোয়ারমেন্ট, আমি আজকে সিআরআর মেনটেন করতেছি 4%, গভর্নমেন্ট যদি বলে এটা 3% হয়ে যাবে, তাহলে আমি এখন 3 টাকা রাখলেই হচ্ছে, বাকি 1 টাকা কোথায় আসবে? মার্কেটে চলে আসবে, রাইট? মার্কেটে মানি সাপ্লাই বেড়ে যাবে। আর যদি গভর্নমেন্ট বলে এটা 5% হয়ে যাবে, তখন আমার কি হবে? মানি সাপ্লাই কমে যাবে। ডিসকাউন্ট রেট, গভর্নমেন্ট কিন্তু এখন গভর্নমেন্ট রেট হলো 5%, যদি গভর্নমেন্ট বলে তুমি 4% আমার কাছে লোন নিতে পারবা, তাহলে টাকা মার্কেটে বেড়ে যাবে, মানি সাপ্লাই বাড়বে। সে যদি বলে 6% ডিসকাউন্ট রেট হবে, তখন কিন্তু মানি সাপ্লাই কমে যাচ্ছে। ক্রেডিট সেলিং যদি দিয়ে দেয় যে তুমি কোনো একটা সেক্টরে আমি কি করতে পারবো না, ক্রেডিট সেলিং হলো আমার এডি রেশিও, অ্যাডভান্স ডিপোজিট রেশিও, এডি রেশিও। তুমি অ্যাডভান্স 100 টাকা পাইলে তুমি এখন আগে তুমি লোন দিতে পারতে 89 টাকা, এখন তুমি 85 টাকা দিতে পারবা, তার মানে বেশি টাকা লোন দিতে পারবা না, এটা কিন্তু আমি ক্রেডিট সেলিং করে দিচ্ছি। মোরাল সলিউশন, তাকে আমি মোরালে মিটিং করে বলতে পারি তুমি বেশি অ্যাগ্রেসিভ লোনে যাও না, ইনফ্লেশন বাড়তেছে, সো এইভাবে আমি কন্ট্রোল করতে পারি।
তো এই ছিল মেকানিজম 5টা আমার মানিটারি পলিসির অথবা মানি সাপ্লাই কন্ট্রোল করার মেকানিজম। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট। কেন বলা হয়? কারণ আমি কোথাও টাকা না পাইলে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা পাই, এটাই হলো মূল কথা। সো আমি কোথাও টাকা না পাইলে আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যখন থাকবো, কেউ আমাকে টাকা দিচ্ছে না, তখন আমি বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা পাই। এই কারণে তাকে ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট বলা হয়। এবার আমরা একটা ডিফারেন্স পড়বো, ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ভিতর ডিফারেন্স কি। ডিজিটাল ব্যাংক হলো সে ভার্চুয়ালি সার্ভিস দিয়ে থাকে। বিকাশ তো ডিজিটাল ব্যাংক না, তারপর বিকাশের মতো করে চিন্তা করেন। আর আমার কনভেনশনাল ব্যাংক কি ফিজিক্যাল ব্রাঞ্চের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে। সার্ভিস অ্যাসেস এটা আমার অনলি বায়া ডিজিটালি আমি পাই, এটা হলো আমি অনলাইনে পাই, সরি বোথ অনলাইনেও পাই, আমি ফিজিক্যালিও পাই। ঠিক আছে, এখানে টেকনোলজির ইউজ বেশি হয়, এখানে আমার কম্বিনেশন টেকনোলজি ইউজ হয়, আমার ফিজিক্যাল লোকেশনে ইউজ হয়। এখানে ডিজিটাল ইন্টারফেকশন ইউজ করি আমি, এখানে ফেস টু ফেস ইউজ করে থাকি। সো এই হলো আমার ডিফারেন্স আমার ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ভিতরে। জেনারেল লিমিটেশন অফ ক্রেডিট ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 অনুযায়ী আমার লিমিটেশনগুলো কি? জেনারেল লিমিটেশন অফ ক্রেডিটের লিমিটেশন কি? আমি কাকে লোন দিতে পারবো না? কাকে? আমার নিজের শেয়ারের এগেনস্টে লোন দিতে পারবো না, আনসিকিউর্ড লোন দিতে পারবো না। এটা পড়ে আসছে অবশ্য, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইন লেন্ডিং, আমার লেন্ডিংয়ে কনফ্লিক্ট ইন্টারেস্ট থাকলে আমি লোন দিতে পারবো না। সিঙ্গেল বোরোর এক্সপেন্স লিমিট ক্রস করলে দিতে পারবো না। রেগুলেটরি অ্যাপ্রুভাল ছাড়া আমি লোন দিতে পারবো না। আমি একটা কেস স্টাডিতে চলে যাচ্ছি, একটা গল্প দেখাবো আপনাকে। সেকশন 77 কয়ে অফ ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে বলা আছে কি, ঠিক আছে, যে আমার লিগ্যাল বাংলাদেশ ব্যাংক উইথ লিগ্যাল পাওয়ার টু টেক আর্লি অ্যাকশন প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বাংলাদেশ ব্যাংকের রাইট আছে। আপনার আর্লি অ্যাকশন নেওয়ার রাইট আছে বাংলাদেশ ব্যাংকের। আর্লি অ্যাকশন মানে হলো আপনি ধরেন একটা লোন দিছি, লোন দেওয়ার পরে 6 মাসের মাথায় লোনটা ডিফল্ট হওয়ার চান্স আছে। সো তখন আমি বাংলাদেশ ব্যাংক কী করতে পারি? অ্যাকশন নিতে পারি। প্রপার ম্যানেজমেন্ট অফ দ্য উইক ব্যাংক কোম্পানি, সাম রেজলিউশন মেজার লাইক মার্জার রিস্ট্রাকচারিং, এগুলো নিতে পারে। এগুলো নেওয়ার কারণে কিন্তু এই যে 5টা ব্যাংক মার্জ করছে, কারণ বাংলাদেশ ব্যাংক কী করতে পারে? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নিতে পারে বলে কিন্তু সে মার্জ করার ডিসিশনটা নিতে পারছে। ঠিক আছে, ডু ইউ কনসিডার দিস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড মেজার টু বি টেকেন বাই দ্য বাংলাদেশ ব্যাংক উড কন্ট্রিবিউট টু ব্রিঙ্গিং মোর ডিসিপ্লিন অ্যান্ড গুড গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর? এই মার্জার ইকুইজিশন নেওয়ার পাওয়ারটা যে বাংলাদেশ ব্যাংকে দিল, এটা কি ভালো হয়েছে গুড গভর্নেন্সের জন্য? অ্যান্সার হলো হ্যাঁ, ইয়েস, ভালো হয়েছে। এম্পাওয়ারিং বাংলাদেশ ব্যাংক প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য হেল্প করতেছে। রিজলভ দ্য টুলস উইথ স্ট্রেংথেন দ্য ডিসিপ্লিন এবং গভর্নমেন্ট ইন দ্য ব্যাংকিং সেক্টর। সব বইয়ের ভাষায় বলতেছে এটা ঠিক আছে, আপনিও ঠিক আছে লিখবেন। বাট মার্জার ইকুইজিশন অথবা প্রম্পট কারেক্টিভ অ্যাকশনটা যদি আমার প্রপারলি না হয়, এটা যদি প্রপারলি না হয় তাহলে সমস্যা আছে। ঠিক আছে, সো আমরা কি বেনিফিট কি আমার প্রম্পট কারেক্টিভ অ্যাকশনের বেনিফিটটা কি? আমি আর্লি ইন্টারভেন করতে পারি ব্যাংকগুলোকে, এনহেন্স ডিসিপ্লিন বাড়াইতে পারি, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হয়, এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর হয়। আমরা চলে যাচ্ছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্টে। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট মানে হলো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে আইনের বলে পরিচালিত হয়, ওইগুলো বোঝাচ্ছি। সো লিমিটেশন অফ এনবিএফআই ডিপোজিটের নেওয়ার ক্ষেত্রে তার লিমিটেশন কি? সে কি করতে পারে না? সে ডিমান্ড ডিপোজিট নিতে পারে না। সে কিন্তু আপনার ডিমান্ড ডিপোজিট মানে হলো সে সিডি অ্যাকাউন্ট ওপেন করতে পারে না, রাইট? সে সিডি অ্যাকাউন্ট ওপেন করতে পারে না, সে ডিপোজিট ইন্স্যুরেন্স আওতায় আসে না, সে রেগুলেটরি লিমিট আসে তার, এবং সে ট্রাস্ট ইস্যু উইকার ক্রেডিবিলিটি, মানুষ এটাকে অতটা বিশ্বাস করে না যতটা বিশ্বাস করে ব্যাংকে। ফাইন্যান্সিয়াল কোম্পানি অ্যাক্ট 2023 সালে প্রভিশন কি? আমার এফডিআই, আমার ফরেন মালিকানা, এফডিআই মানে তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। সো বাইরে থেকে কেউ এসে আমার লিজিং কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে, এই প্রভিশনটা দেওয়া হয়েছে 2023 সালে। সো এটার সুবিধাটা কি? সুবিধা হয়েছে আমার কি? লিভারাইজ ওনারশিপ আমার লিভারাইজ করে দিয়েছি, চাইলে কেউ বাইরের কান্ট্রির মানুষও এটার মালিক হতে পারে। ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ পায়, বাইরের কান্ট্রি এসে লিজিং কোম্পানির মালিক হতে পারে। সিম্পলিফাইড রেগুলেশন, আমার রেগুলেশনটা আমি সিম্পল করছি, স্ট্রং গভর্নেন্স এনশিওর হবে এটার মাধ্যমে। আমরা চলে আসছি অর্থঋণ আদালত 2003 সালে যে আইনটা চলে আসছিল। অর্থঋণ আদালত কেন আসছিল? অর্থঋণ আদালত আসছিল হলো আমার টাকা নিবা তুমি ব্যাংক, আমি ব্যাংকের ব্যবসা করি, আমার টাকা নিবা, টাকা ফেরত দিবে না, এটা হবে না। সো আমার টাকা যাতে আমি আদায় করতে পারি, এই কারণে অর্থঋণ আদালতটা আসছিল। ঠিক আছে, সো এটার মেন প্রভিশনগুলো কি কি? আমার টাইম বাউন্ড রেজলিউশন, আমার কি করতে হবে? আমার এই অর্থঋণ আদালত আসছে কেন? আমি যাতে মামলাগুলো দ্রুত সেটেল হয়, ফেয়ার ক্লেম যাতে পায় ব্যাংকগুলা, সামন প্রসিডিউর, আমি যাতে সামন জারি করতে পারি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারি,
অকশন অফ দ্য অ্যাসেট, আমি যাতে অকশনে আমি অ্যাসেটটা বিক্রি করতে পারি কাস্টমারের, সিভিল ইমপ্রিজনমেন্ট যাতে আমি দিতে পারি, সেটেলমেন্ট এবং মেডিয়েশন যাতে করতে পারি। সো এই সবগুলো হলো ব্যাংক